ছোটবেলায় ইচ্ছা ছিল ভালো খেলোয়াড় হব, কোনোটাতে এরকম ভালো হইলাম না যে আসলে কিছু করা যায়। খেলি নাই এমন কোনো খেলা নেই। আমাদের এখন টার্গেট হচ্ছে সেমিফাইনালে যাওয়া এবং তারপর ফাইনালে যাওয়া। যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো না, আমাদের টিম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের মতো এখনো হয়নি। ডেফিনেটলি, কারণ আমাদের যেই ফ্যাসিলিটিসগুলো দেওয়া দরকার আমরা সেই ফ্যাসিলিটিসগুলো দেই না। এই যে নতুন প্রজন্ম বা আমাদের নতুন ছেলেগুলো, এটা সবচেয়ে বড় দুইটা প্লাস পয়েন্ট আছে। স্কিল আমি বলবো না কেউ তামিম সাকিব মুশফিক রিয়াদের মতো হয়ে গেছে আমি বলবো না, কিন্তু ওদের দুইটা ভেরি প্লাস পয়েন্ট আছে। একটা সবচেয়ে বেশি, যেটা ওরা কাউকে ভয় পায় না। এই যে ভয় পায় না, এইটা একটা বিরাট ব্যাপার। ওদের সাহস অসাধারণ। আপনার ওয়ার্ল্ডের বিশ্ব সেরা ফাস্টেস্ট বোলাররা বল করতে বলেন, কে মেরে দেবে? দেখবেন এই যে তামিম আছে না, তারপরে নাইম শেখ, জানেন আমাদের আপনি, এরা ভয় পায় না। তৌহিদ হৃদয়, দেখবেন এরা তো নতুন, আমি নতুনদের নাম বলছি, এরা কাউরে ভয় পায় না। এই যে রিশাদকে দেখেছেন না কিছুদিন আগে, কি মারানা মারলো। আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। মিস্টার পাপন, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনার জীবনটা, আপনার ক্যারিয়ারটা বর্ণাঢ্য। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ইনস্টিটিউটে লেখাপড়া শেষ করে একটা কর্পোরেট হাউসে জব করেছেন, বেক্সিমকোর সিইও ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সামলাচ্ছেন, এখনো সামলাচ্ছেন, এবং এখন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। এই মুহূর্তে আপনার কাছে চ্যালেঞ্জ কোন কোন বিষয়গুলো? চ্যালেঞ্জ ঠিক বলবো না, আমার কাছে যে চ্যালেঞ্জ মনে হচ্ছে তা না। দুটো ভাগ আপনি বলেছেন, যে একটা হচ্ছে যে যুব আর একটা হচ্ছে ক্রীড়া। এখন পর্যন্ত আমি ক্রীড়াতেই আছি। আশা করছি যে জুন মাসের পর থেকে আমার মেজর কনসেন্ট্রেশন চলে যাবে যুবতে। ক্রীড়াতে কেন বলছি যে আসলে মোটামুটি খেলাধুলা সম্পর্কে তো ধারণা তো এত বছরে হয়েই গেছে, জানি। এখন প্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে বিভিন্ন ফেডারেশনের সাথে বসছি। কালকেও আমি গিয়েছিলাম স্কোয়াশ ফেডারেশন, কারণ আমাদের 58টা ফেডারেশন। এটা অবশ্য আমার ধারণা ছিল না, আমার ধারণা ছিল 15-20টা হতে পারে ম্যাক্সিমাম। সো এতগুলা ফেডারেশন, তাদের সকলের সাথে বসছি। বসে নিয়ে আমি একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করছি যে আমরা যদি এখন সবাই মনে করি সব খেলায় আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবো, তাহলে তো হবে না, বা ওয়ার্ল্ড কাপ খেলবো। সো প্রথমত আমাদের এই প্রায়োরিটাইজ করার জন্য আমার ফেডারেশনগুলো এবং খেলাগুলো সম্পর্কে তারা কোন জায়গায় এখন বর্তমান আছে জানা দরকার। সো এটাই করার উদ্দেশ্য হচ্ছে যে কিছু কিছু খেলা আছে যে আমাদের দেশীয় খেলা, এটা আমাদের খেলতেই হবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এটা আমরা কোনো আন্তর্জাতিক শিরোপার জন্য খেলবো না, এটা আমাদের দেশীয় খেলা, আমরা প্রমোট করবো, আমরা খেলবো। কিছু কিছু খেলা আছে যেখানে নাকি আমরা বাংলাদেশের সেরা কারা তাদেরকে জানতে চাই, কিন্তু বাংলাদেশের সেরা হওয়াটা কি কম নাকি? কম না তো। আমাকে যে বিশ্ব চ্যাম্পিয়ন হতে হবে এমন কোনো কথা নেই, বাংলাদেশের সেরা, সে পুরুষ নারী এরা আমাদের সেরা, কাজে এদেরকে সেই সম্মানটা দেখানো। দ্বিতীয়ত হচ্ছে এবং উৎসাহিত করা হচ্ছে, কিছু আছে যারা নাকি আমরা এসএ গেমস, ঠিক আছে, বাংলাদেশের বাইরে এসএ গেমসে গিয়ে আমরা ভালো করতে চাই, আমরা পদক আনতে চাই। কোন কোন খেলায় সম্ভব দেখবো। তারপরে এশিয়ান গেমস, আরো কঠিন, ওটাতে কারা কারা আমরা কি পদক আনতে পারি বা আনা সম্ভব কিনা, আমাদের কি লেভেলে আছে। কমনওয়েলথ, অলিম্পিক, বিশ্বকাপ, এই যে জিনিসগুলো, এগুলাতে সব স্পোর্টস না করে আমরা যদি ঠিক করতে পারি যে এখন আমরা কোথায় আছি জানি, এবং এই কোন লেভেলে কোন কম্পিটিশনে কম্পিট করতে হলে আমাদের কি লাগবে, সেটার জন্য যদি আমরা একটা পরিকল্পনা করি 3 বছরের, আমার মনে হয় তাহলে আমাদের কাজটা অনেক সহজ হবে। সবগুলোতে কনসেন্ট্রেট না করে কিছু কিছু খেলায় স্পেসিফিক টার্গেট নিয়ে যদি কাজ করি ভালো হবে। এবং আমি অলরেডি প্রায় 60-70% ফেডারেশনের সাথে বসেই পড়েছি, এবং আমি এখান থেকে 7-8টা অলরেডি সিলেক্ট হয়ে গেছে, যে যাদেরকে মনে হচ্ছে। এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যতই আপনি সাহায্য সহযোগিতা করেন না কেন, যতই আপনার প্রতিভা থাকুক না কেন, ফেডারেশনগুলোর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। ফেডারেশনগুলো যদি ঠিক মতো না চলে, তাহলে ওই খেলায় কিন্তু আসলে ভালো করা যাবে না। কাজেই ফেডারেশনগুলোর ব্যাপারেও মনোযোগ দিচ্ছি অনেক বেশি এখন। আপনি বিসিবির এখন সম্মানিত সভাপতি, আগেও ছিলেন। বিসিবি নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? একে কি আরো কিছুটা মডিফাই করা দরকার বলে মনে করেন? আর ক্রিকেট নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? না, বেসিক্যালি এখানে যে জিনিসটা হচ্ছে যে বিসিবিতে আমি থার্ড টার্ম, এটা প্রথম যে 2 টার্ম ছিলাম, ওই 2 টার্মে আমি একদম বিসিবির সাথে ওতপ্রোতভাবে মানে ক্রিকেট ছাড়া কিছুতেই ছিলাম না। এবং আপনারা হয়তো খেয়াল করেছেন যে কোনো একটা দেশে তো দূরে থাক, বিদেশে কোনো একটা খেলা
আমি ওদের সাথে ট্রাভেল করতাম, ওদের হোটেলে থাকতাম, মানে একেবারে এই খেলোয়াড়দের সাথে কোচিং মিশে। স্টাফের সাথে একসাথেই ছিলাম। এই থার্ড টার্মটা আসলে আমি হওয়ার কথা ছিল না, তারপরে এসছি বিভিন্ন কারণে। এসে কিন্তু আমি ডেলিগেটেড অলরেডি, এখন কিন্তু তারা ইন্ডিপেন্ডেন্টলি চালাচ্ছে। এখানটায় আমার কোনো ডে টু ডে ইনভলভমেন্টের প্রশ্নই ওঠে না, কিছুই জানি না। তবে হ্যাঁ, যদি কারো কোনো সাহায্য সহযোগিতা লাগে আমাকে বলে, আমি আমার ওপিনিয়নটা দিয়ে দিই, সিদ্ধান্ত তাদের। পরিকল্পনা, পরিকল্পনার মধ্যে এখানে বেসিক্যালি যে জিনিসটা ছিল যে আমাদের প্রথম যখন আমরা আসলে আমি আসি তখন আমাদের চিন্তা ছিল যে জিততে হবে। আমরা জিততাম তো খালি জিম্বাবুয়ের সাথে একবার জিততাম, হারতাম। সিরিজ জিততে পারতাম না কারোর সাথে। এই আক্ষেপটা তো সবসময় একটা ছিল। তো ন্যাচারালি তখন দেখলাম যে আমাদের 3টা ফরম্যাট, ওডিআই, টি20 এবং টেস্ট, সবগুলাতে ধরলে একসাথে পারবো না। তো ওডিআইটাকে টার্গেট করলাম এবং মোটামুটি ওডিআইতে এখন আমরা অত্যন্ত আনন্দিত যে এমন কোনো দেশ নাই যাদেরকে সাথে আমরা সিরিজ জিতি নেই। এই আপনার শেষ ইংল্যান্ড আসলো, তাদের সাথে আমরা লাস্ট যখন আসলো তাদের সাথে আমরা সিরিজটা জিতলাম। ভারতের সাথে দ্বিতীয়বার জিতলাম পরপর। এটা মানে এর আগে তো কখনো এরকম চিন্তাই করিনি। সো ওডিআইতে মোটামুটি ভালো করার পরে দেশে তখন আসলো যে দেশের বাইরে ভালো করতে হবে। আমরা এখন দেশের বাইরেও জিতা শুরু করেছি। এই আপনারা জানেন নিউজিল্যান্ডে গিয়ে জিতেছি, সাউথ আফ্রিকায় গিয়ে জিতেছি, এগুলো কিন্তু কখনো চিন্তাই করা যায় না আগে। তারপর ছিল আপনার ট্রাই নেশন, বা আমরা একাধিক দেশ, মানে 2টার বেশি দেশ কোনো টুর্নামেন্ট আমরা কখনো জিতিনি। আমরা কিন্তু ট্রাই নেশনে গিয়েও চ্যাম্পিয়ন হয়ে চলে আসছি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে। সো এক এক করে আগাচ্ছে। এখন সমস্যাটা হচ্ছে যে আমাদের যে খেলোয়াড়, যে আগে যে খেলোয়াড় ছিল, যেমন ধরেন আপনার তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ, ইভেন মাশরাফি, ওই গ্রুপটাই কিন্তু আমাদের মেজর সাকসেসটা এনে দিয়েছে। এখন এরা নাই, এক এক করে তারা ন্যাচারালি একটা সময় এসছে প্রত্যেকেই থাকবে না। আপনি যদি দেখেন মাশরাফি নাই, আপনি যদি দেখেন তামিম, মুশফিক, আমাদের এখন টি20 আছে, টি20তে নাই। রিয়াদ টেস্ট ছেড়ে দিয়েছে। আর এই বছর পরে হয়তো দেখা যাবে আরো কয়েকজন অনেক খেলার থেকে মানে বলবে আমি এই ফরম্যাট খেলবো না, এটা খেলবো। সেরকম হতে পারে, সাকিবও হতে পারে, বলা তো যায় না। আর কত খেলবো, অনেক খেলেছে তো, তাদের কন্ট্রিবিউশনের তো কোনো মানে শেষ নেই। সো যে জিনিসটা করতে চেয়েছিলাম যে এরা চলে গেলে একটা যে গ্যাপ হয়, এইটা একটা দেশকে অনেক পিছনে নিয়ে যায়। আপনি যদি দেখেন ওয়েস্ট ইন্ডিজ, যারা এতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন, তাদের কি অবস্থা, যখন নাকি তাদের 8, 10, 6, 7টা খেলোয়াড় সরে আসলো, তারা কোনো মানে মনে হচ্ছে যে তখন তাদের আগের ওই কোনো ধারেনি, কিচ্ছু নেই। আপনি আসেন শ্রীলঙ্কা, সাঙ্গাকারা, জয়বর্ধনা যখন নাকি খেলা ছেড়ে দিল, তারপর থেকে 5 বছর তো মানে ওরা ওয়ার্ল্ড বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল মনেই হয় নাই। সো দে হ্যাড টু স্ট্রাগল। সেই জন্য নতুন খেলোয়াড় বের করা, সেই দিক দিয়ে আমি বলবো, আমি মনে করি যে বাংলাদেশ এখন ওদের চেয়ে ভালো অবস্থানে আছে। কারণ আমাদের এখন যে এই নতুন ইয়াং জেনারেশন যারা নাকি প্লেয়ারগুলো ঢুকছে, এরাও ভালো। কেন হয়েছে? জোর দিয়েছিলাম আমরা এইজ লেভেলে, এবং এটার রেজাল্টটা পেয়েছি আমরা আন্ডার 19 এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। এর চেয়ে বড় জিনিস তো আর কিছু হতে পারে না। সো ওয়ার্ল্ড কাপ যখন একবার এরা পেয়েছে, তার মানে বাংলাদেশ তো ওয়ার্ল্ড কাপ জিততে পারে, সেই আশাটাই আছে। তবে এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপ এক্সপিরিয়েন্স খুবই খারাপ। খুব খারাপ ছিল না, খালি গতবারেরটাই সবচেয়ে খারাপ। এর আগে কিন্তু এত খারাপ ছিল না। তবে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আমরা হাইয়েস্ট গিয়েছিলাম। আমাদের এখন টার্গেট হচ্ছে সেমিফাইনালে যাওয়া এবং তারপর ফাইনালে যাওয়া। আমার কেন জানি মনে হয় যে খুব বেশি খুব বেশি দূরে না। মানে হ্যাঁ, আমি বলছি না যে আমরা যদি আমাকে যে জিজ্ঞেস করেন, আমি বলবো না আমাদের টিম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের মতো এখনো হয়নি। ডেফিনেটলি, কারণ আমাদের যেই ফ্যাসিলিটিসগুলো দেওয়া দরকার আমরা সেই ফ্যাসিলিটিসগুলো দেই না। কিন্তু এই যে লিমিটেড ফ্যাসিলিটির মধ্যেও এই গ্রামে গঞ্জের থেকে বাংলাদেশে, আপনি ঢাকা শহরের কয়টা ক্রিকেট প্লেয়ার আছে বলেন ন্যাশনাল টিমে? চিটাগংয়ের কয়টা প্লেয়ার আছে? খুঁজেই পাওয়া যায় না। সেই গ্রামে গঞ্জের থেকে নিজেরা এত কষ্ট করে খেলে উঠে এসে তারা যে এই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, সেই তাদের কি ফিজিক্যাল স্ট্রাকচার, তাদের কি সুযোগ সুবিধা, এদের বিরুদ্ধে খেলছে যে আমাদের এই বাচ্চা বাচ্চা ছেলেগুলা, এটা তো অসাধারণ। এই যে নতুন প্রজন্ম বা আমাদের নতুন ছেলেগুলো, এটা সবচেয়ে বড় 2টা প্লাস পয়েন্ট আছে। স্কিল আমি বলবো না কেউ তামিম, সাকিব, মুশফিক, রিয়াদের মতো হয়ে গেছে, আমি বলবো না, কিন্তু ওদের 2টা ভেরি প্লাস পয়েন্ট আছে। একটা সবচেয়ে বেশি, যেটা ওরা কাউকে ভয় পায় না। এই যে ভয় পায় না, এইটা একটা বিরাট ব্যাপার। ওদের সাহস অসাধারণ।
আপনার ওয়ার্ল্ডের বিশ্ব সেরা ফাস্টেস্ট বোলাররা বল করতে বলেন, কে মেরে দিবে? দেখবেন এই যে তানজিব তামিম আছে না, তারপরে নাইম শেখ, জানেন আমাদের আপনি, এরা ভয় পায় না। তৌহিদ হৃদয়, দেখবেন এরা তো নতুন, আমি নতুনদের নাম বলছি, এরা কাউরে ভয় পায় না। এই যে রিশাদকে দেখেছেন না কিছুদিন আগে, কি মারানা মারলো। আমি বলছি, এই যে সাহস, এটাই তো সবচেয়ে বড় কথা। স্যার আপনার কথা যেটা আসলো যে এইভাবে যদি সাকিবদের মতো ভালো ভালো প্লেয়াররা সংসদ সদস্যের খাতায় নাম লেখায়, এই প্রবণতাকে যদি আমরা আস্তে আস্তে এনকারেজ করি, তো ভবিষ্যতে ক্রিকেটটা আর কতটা অন্ধকারে যাবে? মানে একজন পলিটিশিয়ান হিসেবে কি মনে হয় আপনার, আমরা কি ঠিক পথে আছি? এখানটায় হচ্ছে কি, আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাশরাফি যখন রাজনীতিতে আসলো ওই সময়টা দেখতে হবে, তখন তার রিটায়ারমেন্টের সময়, অলরেডি সে খেলায় আছে নাই এমন অবস্থা। সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, আমাকে যদি জিজ্ঞেস করেন বড় জোর আর 1 বছর, এই বছর আর সামনের বছর বড় জোর, তারপর ইচ্ছা করলেও তারা হয়তো পারবে না। মানে আমি বলছি যে তাদের স্কিল নিয়ে কোনো সন্দেহ নাই, আর ওদের মতো খেলোয়াড় আমাদের এখন নাই। কিন্তু একটা মানুষের তো একটা ফিজিক্যাল বয়সের একটা ব্যাপার আছে, সবাইকে একটা সময় ছেড়ে চলে আসতে হয়। সো আমার ধারণা বড় জোর 1 বছর কি 2 বছর। এখন ওই সময়টায় যখন নাকি তারা প্রায় খেলার থেকে চলে আসছে, তখন তারা রাজনীতিতে কেউ আসতে পারে, কেউ ব্যবসা করতে পারে, এটা তো তাদের ব্যাপার। এটার সাথে আমি মেইন ক্রিকেটকে সম্পৃক্ত করতে চাই না। আপনার বাবা বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি, আপনার মাকেও আমরা হারিয়েছি একজন গ্রেনেড হামলায়। এই যে রাষ্ট্রপতির সন্তান, একজন মেম্বার অফ পার্লামেন্ট, পার্থক্য মনে হয় নিজেকে কখনো, মানে পাপন নিজেকে কি ভাবে? আসলে আমি সবসময় একটু অন্যরকম ছিলাম, মানে ভিন্ন। প্রথম কথা হচ্ছে, রাজনীতি করব এরকম কখনো মাথায় চিন্তাই আসে নাই, কখনো চিন্তাই করিনি। কিন্তু রাজনীতিতে এসছি, আহ, মন্ত্রী হব এটা কখনো চিন্তাই করি না। আমাকে যদি গত বছরও কেউ জিজ্ঞেস করতো, আমি বলতাম প্রশ্নই ওঠে না, কিন্তু হয়েছি তো। So আসলে কি মানুষ কি হবে কি করবে, এটা তো আসলে মানুষ ঠিক করে না, আল্লাহ ঠিক করে। এটা তো আসলে বলার কোনো মানে কিছু করার নেই। আমি আমার মতোই থাকতে পছন্দ করি। মানে আমি মনে করি যে আমার মতো বলতে, যেমন ধরেন এখন সমস্যাটা হচ্ছে কি, ইচ্ছা যে করে না তা না, আমার কি ইচ্ছা হয় না আমি আব্বার মতো হই? কিন্তু একটা কথা বলতে পারি, আমি জীবনে আব্বার মতো হইতে পারবো না। মানে আমি গর্বিত এই ভেবেই যে আমি এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। আমি আমার আব্বাকে যে দেখেছি, এমন একটা মানুষ, কোনোদিন রাগ করতে দেখিনি, কোনোদিন কারো বিরুদ্ধে রাগ করতে দেখিনি। আমরা তাকে অনেকবার জিজ্ঞেস করছি, যে বলো তোমার শত্রু কে, কে ভালো না, কোনোদিন একটা নাম বেরোয়। So আমি বলছি, তিনি সবাইকে ভালোবাসতেন, অন্য ধরনের একটু মানুষ ছিলেন, কোনো গ্রুপিং এর মধ্যে ছিল না, কিচ্ছু না, সবাই তার লোক প্রিয়। তো এইটা কঠিন। আমার আম্মার সাথে বেশি ক্লোজ ছিলাম। হ্যাঁ, প্রতিবাদ, আমার আব্বা কিন্তু প্রতিবাদ করতো না সহজে, মানে তার প্রতিবাদের ধরনটা ভিন্ন রকমের ছিল। আমার আম্মা কিন্তু প্রতিবাদ করতো, ওটা একটু বেশি পেয়েছি আর কি। শাসনটা কে বেশি করতো আপনাকে, মা মা বাবার মধ্যে? আব্বা তো কোনোদিন কাউকে একটা বকাও দেয়নি, মানে কাজে আব্বার সাথে তো প্রশ্নই ওঠে না। আম্মা করার চেষ্টা করতেন, আম্মা করার চেষ্টা করতো আমাকে ডেফিনেটলি। আমি যদি সবার বড় ছিলাম পরিবারে, তো আমাকে অসম বাধা করতো। ছোটবেলা আপনি কি হতে চাইতেন? ছোটবেলায় ইচ্ছা ছিল ভালো খেলোয়াড় হব, কোনোটাতে এরকম ভালো হইলাম না যে আসলে কিছু করা যায়। খেলি নাই এমন কোনো খেলা নেই, কোনোটাতেই। বড় জোর ন্যাশনাল লেভেলে খেলেছি, মানে ন্যাশনাল টিমে না, জাতীয় দলে না, লিগে, এই পর্যন্ত। এছাড়া কোনোটাই উঠতে পারি নাই। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? না, এনটিভিকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।